তো আজকে আমরা রোগ জ্যোতিষ নিয়ে পড়াশোনা শুরু করব। আর রোগ জ্যোতিষের মধ্যে আমাদের অনেকগুলো ভাব আছে। আমাদের মূলত ভাব ওরিয়েন্টেড পড়াশোনা যদি আমরা করি, সেটা আমাদের জন্য বেটার হবে। তো প্রথমে হচ্ছে লগ্ন ভাব। তো লগ্ন ভাব ওভারঅল শরীরের ইমিউনিটি সিস্টেম, শরীরের দুর্বলতা, শারীরিক কাঠামো, এই বিষয়গুলোকে নির্দেশ করে। এবং লগ্ন যখন আমরা বিচার করব, তখন লগ্নের ডিগ্রি, এটাই কিন্তু ভীষণ ভীষণ ভাবে মেনটেন করতে হবে, দেখতে হবে। সঙ্গে সঙ্গে লগ্নের নক্ষত্র, লগ্নের লগ্ন, কারোর লগ্ন যদি দ্বাদশপতির নক্ষত্রে থাকে, কারোর লগ্ন যদি ষষ্ঠপতির নক্ষত্রে থাকে, কিংবা নক্ষত্র অধিপতি উনি যদি ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে অবস্থান করেন, তাহলে সেই জাতকের কিন্তু শরীরে দুর্বলতা দেখতে পাওয়া যায়। কারণে অকারণে সেই জাতকের মধ্যে সুস্থ হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। মানে এটা একদম মানে যাবেই, এটার কোনো তোর নেই। এরকম হবে না যে লগ্ন অধিপতি, এটা হতে পারে যে লগ্নপতি দ্বাদশে আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো লগ্ন এর নক্ষত্র অধিপতি দ্বাদশে আছে, ফলে কিন্তু জাতককে প্রবলেম ফেস করতে হবে। এবং আহ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এর সঙ্গে কানেক্টেড হয়ে যদি থাকে, সেই ক্ষেত্রে প্রবলেম ফেস করতেই হবে, কিচ্ছু করার নেই। ইনফ্যাক্ট যদি লগ্নটা দ্বাদশপতির নক্ষত্রেও থাকে, বা ষষ্ঠপতি বা অষ্টমপতির নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা শারীরিক মানসিক বিভিন্ন ধরনের দুর্বলতা দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়। এটা একদম মানে এটার থেকে কোনো রকম কোনো মুক্তি নেই। যেমন হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল দিই, যে কারোর একজনের নক্ষত্র অধিপতি ধরুন কর্কট লগ্ন, লগ্নটা রয়েছে দ্বাদশপতির নক্ষত্র অশ্লেষায়, দ্বাদশপতি বুধ। এই জাতকে কিন্তু শারীরিক দুর্বলতা থাকবেই। এই জাতককে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে হবে, এবং সামান্য এদিক থেকে ওদিক হলে এই জাতককে ভুগতে হবে। এইবার এই যে ভুগবার টেন্ডেন্সি, খুব ইম্পর্টেন্ট, এটা ডিপেন্ড করবে গ্রহটার ওপরে। গ্রহটার উপরে কিরকম, ধরুন বুধের কারণে যদি অসুস্থতার সৃষ্টি হয়, তাহলে সেই অসুস্থতা, ওর বয়সকাল হচ্ছে অল্প বয়স, এবং সেই অসুস্থতার যে টাইপ, সেটা হচ্ছে স্নায়ু, স্মৃতি, বাক্য, সিন, যেগুলো হচ্ছে গিয়ে বুধের দ্বারা নির্দেশিত হয়। তাহলে যদি সেই জাতকের শরীর খারাপ বুধের জন্য, চন্দ্রের জন্য হয়, সেই ক্ষেত্রে সেটা অল্প বয়সে শারীরিক দুর্বলতা এটা বেশি দেখতে পাওয়া যাবে। ওই জাতক কিন্তু বেশি বয়সে তুলনামূলকভাবে কম দুর্বল হবে। তাহলে লগ্নটা আপনারা দেখবেন, লগ্ন আমাদের মূলত পুরো সামগ্রিক দেহ এবং তার সঙ্গে সঙ্গে মস্তিষ্ককে নির্দেশ করে। এবং যে কোনো রোগ কি লেভেলে যাবে, সেটা কিন্তু অবশ্যই লগ্নের উপরে ডিপেন্ড করবে। এবং আহ লগ্ন অধিপতির সঙ্গে সঙ্গে লগ্নের নক্ষত্র অধিপতি, সেটাও আমরা দেখব। এবার আমরা আমাদের আজকের যেটা পড়া, সেটা হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস মানে একদম সিম্পল, সেটা হচ্ছে মুখমণ্ডল। মানে দ্বিতীয় ভাব হচ্ছে গিয়ে আমাদের মুখমণ্ডল, মানে আমাদের যে ইন্দ্রিয় গুলোর আহ ইন্দ্রিয়, আমরা গ্রহণ ইন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় বলতে পারি। যে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আমরা বাহ্যিক জ্ঞান, বাহ্যিক অনুভূতি, বাহ্যিক ইমোশন এদের সঙ্গে কমিউনিকেট করি, মানে চোখ, কান, নাক, জিভ তো আছেই। তো মূলত চোখ, কান, নাক, জিভ এবং কিছুটা ত্বক হিসেবেও ট্রিট করা যেতে পারে। এবং ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলোর মাধ্যমে আমরা আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে কমিউনিকেট করি। তো এই যে পাঁচটা ইন্দ্রিয়, যে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এদেরকে মূলত চোখ, কান, নাক, জিভ, ইএনটি আর থ্রোট, আই, ইএনটির মধ্যে থ্রোট আছে, আই চোখ, আর নাক, কান, মুখমণ্ডল, গলা, এগুলো সবই হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড হাউসের মধ্যে পড়ে। এবার এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের রোগ আমরা বিভিন্ন সময় দেখতে পাই। খুব বিকট বিশ্রী একটা রোগ হচ্ছে, একদম ছোট্টবেলায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে বাচ্চাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। এটা অটিজম হতে পারে, ডাউন সিনড্রোম হতে পারে, হাড্ডা বাড্ডা এখন অনেক কিছু বেরিয়েছে, আগে তো আমরা এগুলো শুনতাম না। তো ইদানিং এগুলো প্রচুর মানুষের ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যায়।
প্রচুর বাচ্চার ক্ষেত্রে অটিস্টিক বাচ্চা, আগে বোঝাই যেত না এই বাচ্চাটা অটিস্টিক কি অটিস্টিক নয়, কেউ বলতো তোতলা, কেউ বলতো এটা ওটা, কথা বলছে না এবার সেটা যে অটিস্টিক বাচ্চা। এখন ইদানিং কালে আবার ডিএসডি এই সমস্ত কিরকম সমস্ত বেরিয়েছে। তো হাইপার অ্যাক্টিভিটি, এগুলো আগে আগের দিনে এসব ছিল না। হাইপার অ্যাক্টিভ বাচ্চা, এমনি বাচ্চা, সবাই সমান বাচ্চা। কেউ ছিল দুষ্টু বাচ্চা আর কেউ ছিল শান্ত বাচ্চা, এই দুটো ভাগ ছিল। এখন অনেক রকম ভাগ বেরিয়েছে। এইগুলোর সঙ্গে আমাদের ব্রেন যেমন কানেক্টেড, তেমন দ্বিতীয় ভাবও কিন্তু connected। একজন এসে জাতক এসে বলল যে আমার বাচ্চা কথা বলছে না, এবার দুটো অপশন হতে, এটা হচ্ছে সেই মানুষটার কোনোদিনই কথা বলবে না, হতেই পারে। এরকম বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে মানুষটা কথা বলছে না। আরেকটা জিনিস দেখতে পাওয়া যেতে পারে যে সেই মানুষটার বাক যন্ত্রের সমস্যা। যদি বাকযন্ত্রের সমস্যা হয়, কারোর ক্ষেত্রে ধরুন আল জিভ ছোট, কারোর ক্ষেত্রে জিভ অনেক বেশি থিক বা স্টিফ হয়ে রয়েছে, এটা হচ্ছে সেকেন্ড হাউসের সমস্যা। কিন্তু কেউ যদি মানসিক দিক থেকে দুর্বল থাকে, এটা হচ্ছে তার লগ্নের সমস্যা বা ফার্স্ট হাউসের সমস্যা। যে এর ব্রেনটাই, এই চাইল্ডটাই হচ্ছে কি ব্রেন ডেভেলপমেন্ট কমপ্লিট হয়নি, এর ব্রেনের কিছু সমস্যা রয়েছে। এবং যদি ব্রেনের কিছু সমস্যা থাকে, তাহলে সেই বাচ্চার হচ্ছে গিয়ে দ্বিতীয় ভাব মেরামত হলে পরেও কিন্তু সে কথা বলবে না। তাহলে এই একটা ব্যাপার রইল। এরপর হচ্ছে কানে শুনতে পাওয়া। বহু বাচ্চা আছে যারা কানেও শুনতে পায় না, তাকে বলে বোবা কালা, মানে কানেও শুনতে পায় না এবং কানে শুনতে পায় না বলে যে শব্দ উচ্চারণ করতে হয় এই ব্যাপারটাই সে জানে না। তো এটাও কিন্তু দ্বিতীয় ভাবের রোগ। এই রিসেন্ট একটি বাচ্চার বাবার সঙ্গে কথা বলছিলাম, কালকে 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 না, পরশু, পরশুদিন রাত্রিবেলা একটা বাচ্চার বাবার সাথে কথা বলছিলাম। এবং সেই বাচ্চাটির 3.5 বছর বয়স হয়েছে, কিন্তু বাচ্চাটি কথা বলছে না। এবার ডাক্তার বলছে বাচ্চাটা অটিস্টিক নয়। ডাক্তার বলছে বাচ্চাটা কানে শুনতে পায়, মানে কানে বিভিন্ন রকম পরীক্ষা করে দেখা গেছে যে বাচ্চাটা কানে শুনতে পায়, কিন্তু বাচ্চাটা কথা বলতে পারে। কোন রকম ফিজিক্যাল অ্যাবনর্মালিটি নেই, ওর মুখ জিভ দাঁত সব ঠিকঠাক, কিন্তু বাচ্চা কথা বলছে না। থেকে ভালোবাসে, সবকিছু এ করে, কিন্তু কথা কিছুতেই বলছে না। মার কাছে গিয়ে জামা কাপড় ধরে টানে, চিমটি দেখায়, এই সমস্ত করছে। তো এই যে ব্যাপারগুলো কিন্তু সেকেন্ড হাউসে। এবং এইটা শুধুমাত্র বাচ্চার চার্টে দেখলেই হবে না, এটা আপনারা তো ওভারল্যাপিং শিখেছেন, সেই প্রসেসটা করে আপনারা দেখবেন যে বাবার চার্ট, মায়ের চার্ট, এগুলো কতটা একে ডিস্টার্ব করছে, এগুলো দেখে তারপরে হচ্ছে ইয়ে করতে হবে। তো যাই হোক, কোন কম্বিনেশনে কি ধরনের রোগ দেখতে পাওয়া যায়? প্রথম হচ্ছে গিয়ে চোখের, একদম চোখ। চোখের রোগ কিসে হবে? চোখের রোগের জন্য দুটো গ্রহ পীড়িত হতে হয়, একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে চন্দ্র। তো রবি পীড়িত হলে পরে চোখে দৃষ্টি সংক্রান্ত সমস্যা আসে, খুব দ্রুত চোখে পাওয়ার চলে আসা। পাওয়ার আসবেই, এটা একটা নর্মাল ব্যাপার, কিন্তু খুবই দ্রুত যদি সেই পাওয়ার চলে আসে, একদম অল্প বয়সে ছোট্ট বাচ্চা 7 বছর বয়স, তার চোখে বিরাট মোটা মোটা ভারী ভারী চশমা লাগিয়ে দেওয়া হয়েছে, এটা অ্যাবনর্মালিটি। এই ক্ষেত্রে বুঝতে হবে যে এই বাচ্চাটার রবি পীড়িত রয়েছে। চার্ট খুললেন, চার্ট খুলে দেখলেন রবি তো তুঙ্গ হয়ে রয়েছে, যে তাতেও রবি পীড়িত থাকতে পারে। হয়তো রবি রয়েছে ভরণী নক্ষত্রে, ভরণী নক্ষত্রে তুঙ্গ রবি, মেষে রয়েছে রবি, সেই রবিটা বসে আছে কোথায়? ভরণী নক্ষত্রে। এবং ভরণীর অধিপতি শুক্র ষষ্ঠ ভাবে বসে আছে। ষষ্ঠ ভাব মানে রোগের কারক। এবার আমরা একটা এক্সাম্পল দিই, শেয়ার করি স্ক্রিনটা, তাহলে বুঝতে পারবে।
তিন শেয়ার হয়েছে, মনে হয় হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ধরে নিচ্ছি লগ্ন। এই মানুষটার ক্ষেত্রে রবি হচ্ছে গিয়ে তুঙ্গ হয়ে রয়েছে। এবং রবি কোথায় রয়েছে? ধরে নিচ্ছে 1 নম্বর নক্ষত্র। আর কেতু এই ঘরটাতে রয়েছে। এই মানুষটার চক্ষু রোগ হবেই, এই কিছু করার নেই। এই মানুষটার চক্ষু রোগ হবে। এবার এই লোকটার চার্টে যদি এই রবিটার কোনো কারণে নিজভঙ্গ হয়, এরকম ভাবে নিজভঙ্গ হতে পারে। ধরুন সপ্তমে শনি শনি রয়েছে। আচ্ছা, দেখা যাচ্ছে হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাই এখানে শনি রয়েছে। তাহলে এই শনি, তার দৃষ্টি পড়লো রবির উপরে। এই যে দৃষ্টিটা পড়লো, এর কারণে কি হবে? রবির তুঙ্গ হওয়ার ব্যাপার, তুঙ্গ ভঙ্গ হয়ে যাবে। শনির দৃষ্টি রবির উপরে, তুঙ্গ রবির দৃষ্টি শনির উপরে, দুজনেরই তুঙ্গ ভঙ্গ হল। এবার এইখানে যদি শনি থাকে, ফলে রবি কিন্তু চক্ষু রোগও দেবে এবং সঙ্গে সঙ্গে হৃদরোগও দেবে। এটা খেয়াল রাখতে হবে। কেন হৃদরোগ দেবে? কারণ রবিটা নিজেই ভীষণভাবে পীড়িত হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব, ফোর্থ হাউস, সেটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে পীড়িত হয়ে গেল। এবার এই যে ফোর্থ হাউসটা পীড়িত হলো শনির কারণে, তার কারণে বক্ষ সংক্রান্ত পীড়া সেটা আসতে দেখতে পাওয়া যাবে। মানে এই ব্যাপারগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং চক্ষু রোগের জন্য আমরা যে কম্বিনেশন গুলোকে নেব, এই কম্বিনেশন গুলো কি কি হবে? প্রথম হচ্ছে গিয়ে 1 নম্বর কম্বিনেশন, দ্বিতীয় ভাব পীড়িত হবে। আপনারা পরে লিখবেন, এগুলো না লিখে কিন্তু সব ভুলে যাবেন। তাই দ্বিতীয় ভাবটাকে পীড়িত হতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। তাহলে দ্বিতীয় ভাবকে পীড়িত হতে হবে। চোখের রোগের জন্য রবিকে এমন জায়গায় থাকতে হবে, সেটা হচ্ছে গিয়ে পীড়াদায়ক। রবি যদি এখানে থাকতো, তাহলেও আমাদের চোখের রোগ হতে পারতো। রবি এখানে না থেকে যদি রবি উম, এখানে থাকতো, তাহলেও চোখের রোগ হতে পারতো। রবি যদি এখানে থাকতো, তাহলেও চোখের রোগ হতে। তাহলে এগুলো সব করাতেই চোখের রোগের কম্বিনেশন তৈরি হচ্ছে। এরপরের কম্বিনেশন কি হতে হবে? চন্দ্রকেও পীড়িত হতে হবে। এবার রবি চন্দ্র দুটোই যদি পীড়িত হয়, সেই ক্ষেত্রে চোখে খুব জটিল রোগ সৃষ্টি হয়। যদি কারোর জন্মকুণ্ডলীতে আপনি দেখেন যে চন্দ্র নিচস্থ হয়ে 6th হাউসে বসে আছে, ধরুন কারোর লগ্ন হচ্ছে এটা, বা চন্দ্র দুর্বল হয়েছে, বা চন্দ্রের নক্ষত্র অধিপতি পীড়িত হয়েছে, যেভাবেই হোক আপনার মনে হচ্ছে চাঁদটা গেছে, চাঁদটা কেমদ্রুম যোগের মধ্যে রয়েছে, কিংবা আহ কোনো কারণে চাঁদ পাপকর্তারি যোগের মধ্যে রয়েছে। পাপকর্তারি যোগ মানে হচ্ছে দুদিকে দুটো পাপ গ্রহ। কেমদ্রুম যোগ মানে হচ্ছে গিয়ে চাঁদের দুদিকটাই ফাঁক রেখে। তাহলে এটা হচ্ছে আমাদের চাঁদ। চাঁদটা একটু রঙিন করে দিই। তাহলে ধরুন এই লগ্ন সাপেক্ষে চন্দ্রটা এখানে কি রয়েছে, এটা কিন্তু কেমদ্রুম যোগ হয়নি। এখানে শনি অ্যাজ এ পাপ গ্রহ, কেতু একটি পাপ গ্রহ, রবি একটি পাপ গ্রহ। তাহলে চন্দ্রটা পাপকর্তারি যোগের মধ্যে পড়েছে। এবং এই রবি আমরা দেখতে পাই যে পীড়িত হয়েছে, দ্বাদশে গেছে, তাহলে কম্পালসারিলি চোখের রোগ দেখতে পাওয়া যাবে। এবার এইখানে চোখের সৌন্দর্য ওরিয়েন্টেড কিছু ব্যাপারও হতে পারে। এই চোখটা দেখতে খারাপ, সেইগুলো কিন্তু টোটালটাই শুক্রের আন্ডারে। কিন্তু ভিশন, দৃষ্টি, এই দৃষ্টি ওয়ার্ডটা যখন আসবে, তখন হচ্ছে গিয়ে আমাদের রবি চন্দ্র এরা আসবে। এবার চোখের মধ্যে আরো কিছু কিছু প্রবলেম হতে পারে, যেমন অনেকে বলে নেত্রনালী শুকিয়ে গেছে, চোখের কর্নিয়াতে কিছু প্রবলেম হয়েছে। জেনারেলি দ্বিতীয় ভাব
এবং শনি বুধ এরা যদি পীড়িত হয় সেই ক্ষেত্রে কর্নিয়া, অপটিক নার্ভ, এইগুলোতে সমস্যা হয়। অপটিক নার্ভ হলে চোখের মধ্যে একটা স্নায়ু থাকে। ধরুন আমাদের চোখ যারা জানেন তারা দেখেছেন যে আমাদের চোখটা এরকম দেখতে হয়। আমাদের চোখগুলো এরকম টাইপের দেখতে হয়। তো এই চোখের মধ্যে এই জায়গাটাতে একটা লেন্স থাকে, এইখানটাতে এরকম ভাবে লেন্সটা থাকে। এইখানটাতে এরকম ভাবে লেন্স একটা থাকে। আর এই লেন্সটা এরকম ভাবে সিলিয়ারি পেশি দিয়ে ঝোলানো অবস্থায় থাকে। আর এই পেছনের দিকটাতে এখানে রেটিনা থাকে। আর এই জায়গাটাতে কোনো একটা জায়গাতে এরকম ভাবে অপটিক নার্ভ দেখতে পাওয়া যায়। এই নার্ভটা হচ্ছে কি অপটিক। তো এই যে অপটিক নার্ভ, এইটা কিন্তু রবি খারাপ হলে পরেই যে খারাপ হয়ে যাবে এরকম নয়, বলে বুধ কেও খারাপ হতে হয়। তাহলে বুধ, রবি এটা যদি পীড়িত থাকে, দ্বিতীয় ভাবটা যদি পীড়িত থাকে, চাঁদটা যদি ডিস্টার্বড হয়, সেই ক্ষেত্রে চোখে সমস্যা দেখতে পাওয়া যায়। এবার একটা প্রশ্ন আসবে, কিছু মানুষ আছেন তারা আস্তে আস্তে চোখের দৃষ্টি কমে গেছে, কিছু মানুষ আছে তারা অ্যাক্সিডেন্টালি দৃষ্টিশক্তি হারিয়েছেন, এরকম বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে যারা হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্টালি দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের কিন্তু সেই সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টাল কিছু যোগ থাকতে হবে। যেমন ধরুন এখানে 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 অ্যাক্সিডেন্টাল যোগ দ্বিতীয় ভাবে রয়েছে। অষ্টম ভাবে কোনো যোগ তৈরি হয়েছে, তার দৃষ্টি দ্বিতীয় ভাবে পড়েছে। ধরুন কারোর এইখানে শনি রয়েছে, আমি একবার দেখাই এটা। এখানে মঙ্গল রয়েছে, এই মঙ্গল রয়েছে। আর এখানে রাহু রয়েছে, এখানে রাহু থাকবেই। এই মানুষটার দ্বিতীয় ভাবটা কিন্তু ভয়ঙ্কর ভাবে পীড়িত হয়ে গেল। কিরকম ভাবে পীড়িত হলো? রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, শনির দৃষ্টি, এর সঙ্গে সঙ্গে রবিও 6th হাউসে আছে। হতেই পারে এই যে মঙ্গলকে আমরা দেখছি, এই মঙ্গলটা রেট্রোগ্রেশনে আছে। তাহলে এইবার এইটা কিন্তু টোটালি একদম গন্ডগোল হয়ে গেল। এবার হচ্ছে কি সেকেন্ড হাউসে অ্যাক্সিডেন্টাল কম্বিনেশন তৈরি হয়ে গেল। তাহলে এরকম যদি কিছু থাকে, তাহলে আঘাত প্রাপ্তির ফলে দৃষ্টিহানি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে। এর সঙ্গে সঙ্গে আপনারা খেয়াল করবেন, অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে দশার সিচুয়েশন, দশার কম্বিনেশন। তো দশা যদি ঠিকঠাক না থাকে, দশা যদি পীড়াদায়ক হয়, তাহলে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বাড়বে। এবং অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আপনারা দেখবার পরে তারপরে চটপট যেটা দেখে নেবেন, সেটা হচ্ছে ট্রানজিট, গোচর। ট্রানজিটে কোন গ্রহ কি পজিশনে আছে এবং গ্রহের ওপরে গ্রহের প্রভাব দৃষ্টি সেগুলো রয়েছে কিনা। যদি সেগুলো থাকে, তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি ঘাতক হবে সাধারণ কম্বিনেশনের থেকে। তাহলে চোখের রোগের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এছাড়াও কিছু কিছু ছোট ছোট রোগ দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে গিয়ে, ধরুন কারোর চোখ থেকে জল পড়ে। তাহলে এই দ্বিতীয় ভাবে, দ্বিতীয় ভাবটা জলরাশি এখানে রয়েছে, দ্বিতীয় ভাবের উপরে রাহুর দৃষ্টি রয়েছে। এই ক্ষেত্রে চোখ দিয়ে জল পড়তে পারে। অনেক সময় চোখের কোণে প্রচন্ড পিচুটি জমে। হ্যাঁ, চোখটা খুব নোংরা নোংরা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই ঘরটাতে হচ্ছে গিয়ে রাহু থাকলে জলরাশিতে ওরকম ব্যাপার দেখতে পাওয়া যায়। দ্বিতীয় ভাবে জঙ্গল না, মঙ্গলের দৃষ্টি অনেক সময় হচ্ছে গিয়ে চোখ লাল দিয়ে দেয়। মঙ্গল আর কেতুর কম্বিনেশন যদি থাকে দ্বিতীয় ভাবে, তাহলে সেই জাতকের দেখতে পাওয়া যায় যে চোখে অ্যালার্জি হচ্ছে, তার কারণে চোখ বেশিরভাগ সময়ই লাল হয়ে থাকছে। এরকম হচ্ছে গিয়ে আমরা বারবার দেখতে পাই। তাহলে চোখের
রোগ সম্পর্কিত কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে বলবেন। সূত্র, অসংখ্য অসংখ্য সূত্র আছে। এবার কিন্তু সেই সূত্রগুলোকে কমিউনিকেট করা বা সূত্রগুলোর উপরে বেস করে প্রপার ফলাদেশ করা, সেগুলো কিন্তু মুশকিল। সব সূত্রগুলোকে আপনারা মনে রাখতে পারবেন না এবং ইমপ্লিমেন্টেশন করা যাবে না। খেয়াল রাখবেন, রোগ কারক গ্রহ হচ্ছে গিয়ে পাঁচটা: 6, 8, 12, 2, 7। তো এখানে 2 আর 7কে আমরা মৃদু রোগ কারক ধরবো, আর 6, 8, 12কে আমরা তীব্র রোগ কারক ধরবো। কিন্তু 2, 7কে মারক ধরা হয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 2 আর 7 এরা হচ্ছে মারক। তাহলে রোগ কারক আর মারক, এই দুইয়ের মধ্যে ডিফারেন্স আছে। রোগের কারণে মৃত্যু যখন বিচার করবেন, তখন 2, 7কে মামলাতে অবশ্যই আসবেন। কিন্তু যখন আপনারা ওই 6, 8, 12 নিয়ে চিন্তা করবেন, কোন রোগ হবে, কোন রোগে কি হতে পারে, কোন রোগের কারণে কি ঘটছে, এইগুলোকে যখন আপনারা বিচার করবেন, তখন আপনারা ওই 6, 8, 12কে গুরুত্ব দেবেন। কিন্তু সেইটাই যখন মৃত্যুর কারক বা ঘাতক হয়ে যাবে, তখন আমরা 2, 7কে দেখি। কিন্তু 2, 7, 6, 8, 12 এদের প্রত্যেককেই আমরা একটু নেগেটিভ হিসেবে ট্রিট করতে পারি। এবার হচ্ছে গিয়ে, এটা আপনারা দেখবেন যে এরা কিভাবে প্রভাব বিস্তার করেছে। দৃষ্টির কারক গ্রহ আমরা বললাম রবি এবং চন্দ্র। চোখের সৌন্দর্য এবং চোখ দিয়ে মানুষ কিন্তু অনেক কথা বলে। বেশ কিছু কথা আছে যেগুলো মুখ দিয়ে বলা যায় না, সেগুলো মানুষ চোখ দিয়ে বলে দেয়। আবার একটা গান আছে না, সেই চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, নাকি মনে মনে কথা বলো, নাকি আমার মনে নেই। তো এই যে চোখে চোখ, চোখ যত সুন্দর, চোখের সৌন্দর্য এবং চোখের মাধ্যমে নিজেকে এক্সপ্রেস করবার ক্ষমতা, এইটা কিন্তু রয়েছে কোথায়? শুক্রের মধ্যে। আর এছাড়া হচ্ছে কি, আমরা যেটা বললাম অপটিক নার্ভ, সেই ব্যাপারটা বুধ দেখবে। এছাড়াও আমাদের সিলিয়ারি মাসলস রয়েছে, চোখের কোটিং রয়েছে, চোখের যে একটা হার্ড কভার, সেটাকে শনি দেখবে। চোখের যে এই বাইরের হার্ড কভারটা, সেটাকে স্যাটার্ন কন্ট্রোল করবে। এইগুলো নিয়ে আমাদের বিশাল কিছু চিন্তা নেই। চোখের ভেতরে কি হলো, চোখের হার্ড কভারে রক্ত জমলো, আমরা তখনই চিন্তা করব যখন আমাদের দেখতে সমস্যা হবে অথবা চোখে ব্যথা শুরু হবে। চোখে প্রচন্ড ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে যেতে হবে। কি হয়েছে ডাক্তার বুঝবে, এবং চোখটা খুলতে পারছি না, চোখটা লাল হয়ে গেছে। এর কারণ হচ্ছে কি, মঙ্গলের ইম্প্যাক্ট বেড়েছে। মঙ্গল রাহু, মঙ্গল কেতু, এই সমস্ত। মঙ্গল রবিতে চোখ খুব লাল হয়ে যায়। ধরুন এখানে মঙ্গল ট্রানজিটে, এখানে হচ্ছে গিয়ে মঙ্গল আর রবি পাস করছে এখানে। তো মঙ্গল এখানে ছিল, আর এখান থেকে রবি আস্তে 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 এইখানে চলে এসেছে, একদম ক্লোজে চলে এসে পার করছে। তাহলে এই মঙ্গলকে যে রবি ক্রস করছে, ঠিক এই এক্স্যাক্টলি এই সময়টাতে চোখের প্রবলেম হতে পারে। কখন চোখের প্রবলেম হতে পারে খেয়াল রাখবেন। ধরুন লগ্ন আছে আমার 12 ডিগ্রিতে, খুব ভালো করে শুনবেন। লগ্ন আছে 12 ডিগ্রিতে, দ্বিতীয় ভাবটা আমার এখানে 12 ডিগ্রিতে হওয়া দরকার। এই মঙ্গলটা 14, 15, 17, এই পর্যন্ত 18, 20, এখানে মঙ্গলটা রয়েছে। এই জায়গাটাতে যদি রবি ক্রস করে, হলেই চোখ লাল হয়ে অ্যালার্জি হতে পারে। আদারওয়াইজ যদি ধরুন এটা লগ্ন আছে 12 ডিগ্রিতে, মঙ্গল রবিকে ক্রস করলো হচ্ছে গিয়ে 29 ডিগ্রিতে, তাহলে আমাদের চোখে বিশাল কিছু প্রভাব পড়বে না। ডিগ্রি গুলো ভীষণ ভাইটাল। ডিগ্রি, ক্লোজনেস, ঘনিষ্ঠতা, সেটা খুব ভালো। এবং আপনাদেরকে বুঝতে হবে পয়েন্ট গুলো, না হলে পরে গন্ডগোল হয়। তাহলে এটা আপনারা বুঝতে পারলেন। এবং কোন কোন গ্রহের কারণে ডিজিজ ক্রিয়েটেড হতে পারে, দৃষ্টির কারক গ্রহ রবি এবং চন্দ্র। ফলে এদের উপরে বেস করেই আমরা ওই ডিজিজ গুলোকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব। তবে বর্তমান যুগে ডিজিজের সংখ্যা এত এত বেশি যে সেইখানে আমরা প্রপার রোগ কোন থেকে আসবে সেটাকে সত্যি আইডেন্টিফাই করতে হবে। এটা আমাদের ব্যর্থতা বলা যেতে অবশ্যই পারে। কিন্তু ঘটনাটা হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশ, এগুলোর কারণে বিচার করা বহু সময় কঠিন হয়ে দাঁড়ায়। আচ্ছা, তো এর আর একটা জিনিস বলুন, কারোর কি এখানে বুঝতে কোনো অসুবিধা হয়েছে, মানে কারোর কি এখানে কোনো রকম কোনো সমস্যা, বুঝতে অসুবিধা এরকম কিছু হয়েছে, বা আরো কোনো কোয়ারি আছে চোখের সমস্যা সম্পর্কে?
কারোর কোনো রকম কোনো কোয়ারি? স্যার ওই স্যার মারকটা একটা আর ইয়েটা বললেন না, ওটা বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওই বললেন না যে মারকটা আর ওটা মাঝখানে একটু বলবেন বুঝিয়ে, যে 2-7টা মারক আর কি বলছিলেন? দেখুন, একটা হচ্ছে দুস্থান। দুস্থান গুলো আমাদেরকে রোগ দেবে, এতে কোনো সংশয় নেই, অবশ্যই রোগ দেবে। আর মারক যারা, তারা কিন্তু সরাসরি অত তীব্রভাবে রোগ কারক নয়। অনেক সময় আমরা মারক আর দুস্থান এই দুটো গুলিয়ে ফেলি। মারকও আমাদেরকে রোগ দিতে পারে, কিন্তু রোগের ক্ষেত্রে মুখ্য কারক হিসেবে যদি আমাদের চিহ্নিত করতে হয়, তাহলে আমরা ওই স্থান অধিপতিদেরকেই ধরবো। আমরা মারক গুলোকে রোগ সৃষ্টিকারক হিসেবে সরাসরি তাদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেব না। কারণ দুই দুই নম্বর ঘরেই চোখ আছে, এবং 2 নম্বর ঘরে তো কিছু সমস্যা হবে, তখনই আমরা বুঝতে পারবো যে চোখের সমস্যা আসছে। তো এইটা হচ্ছে কি ব্যাপার, মানে মারক মানেই যে তারা রোগ দেবে সেরকম নয়। রোগ দেওয়ার ক্ষেত্রে মারকদেরকে আমরা অত চরম গুরুত্ব দিয়ে ভাববো না। স্যার একটা স্যার প্রশ্ন ওই যে ছিল। হ্যাঁ বলুন। স্যার বলবো? নিশ্চয়ই। স্যার একটা যে চোখের অসুখ যে বয়সকালে হয়, ছানি হয় বা প্রত্যেকেরই কিছু না কিছু পাওয়ার হয়, তো তাহলে তখন কি মানে সেই কারকতাটা কি জন্য, সেইটা কি জন্য হয় তাহলে? বার্ধক্যজনিত কারকতার মধ্যে প্রথমটা হচ্ছে ছানি। তো একটা হচ্ছে ছানি। তো ছানি, এইটার কারক গ্রহ হচ্ছে স্যাটার্ন। এবার এইটা দেখতে হবে এটা কি ন্যাচারাল, মানে ওভারঅল সবাই কি ছানিতে ভুগতে হচ্ছে। যদি এরকম হয় যে এভারেজ সবাইকেই ছানিতে ভুগতে হচ্ছে, মোটামুটি ক্যাটারাক্টের টেন্ডেন্সি সবার ক্ষেত্রেই আসছে, যদি এরকম হয়, তাহলে আমরা এটাকে কোনো গ্রহ ট্রহের চক্করে ফেলবো না। আমরা বলবো এটা একটা ন্যাচারাল। তাহলে আমাদেরকে এটা নিয়ে এখানেই ভাবনা চিন্তা ক্লোজ হয়ে গেল। এবার যদি এটা ন্যাচারাল না হয়, সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা শর্ট টার্ম ইভেন্ট, এটা মোটামুটি আমি যতদূর জানি যে বছর দুই টুই এরকমের মধ্যে ছানি তৈরি হলে পরে তারপর ওটাকে অপারেশন করতে হয়, বা আগেও হতে পারে, মানে ওটা ডেভেলপমেন্টের উপরে বেস্ট। অপারেশন ফেকো কিসব কিসব আছে। তো এই এই যে ব্যাপারটা, এইটা যখন এরকম আসবে যে এটাকে অপারেট করতে হবে বা একটা 1 বছর 1.5 বছরের ব্যাপার, এই সময় কিন্তু ট্রানজিটটাকে গুরুত্ব দিতে হয়। এই ট্রানজিটটা হচ্ছে গিয়ে ভীষণ ইম্পর্টেন্ট, এবং ট্রানজিট থেকেই আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কোন টাইমে ছানি হবে আর কোন টাইমে ছানি অপারেশন হবে। মানে ছানি হচ্ছে একটা ব্লকেজ, একটা স্তর তৈরি হবে, একটা সলিড স্তর, এবং এই সলিড স্তরটার কারণে আমাদের দৃষ্টি বাধাপ্রাপ্ত হবে। আমরা দেখতে পাবো না, আস্তে আস্তে চোখটা প্রায় বন্ধ হয়ে যাওয়া যাওয়া একটা অবস্থা হবে, এবং তারপরে সেটাকে অপারেট করতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে যার ফলে ওইটা ফেল হয়ে যাবে। মানে এই যে ব্লকেজের কারক গ্রহ হচ্ছে স্যাটার্ন। এবং এই সময় যে দৃষ্টিটা ডিস্টার্ব হবে বা দৃষ্টিটা পীড়িত হবে, সেই দৃষ্টি আমরা আবার চলে আসবো সেই একই গ্রহ, রবি আর চন্দ্র। তাহলে এই সময় জাতকের রবি অথবা চন্দ্র এরা কিছুটা পীড়িত হবে, এবং পীড়িত হওয়ার সঙ্গে সঙ্গে কার দ্বারা পীড়িত হবে, অবশ্যই শনির দ্বারা। এখানে শনির একটা ইনভলভমেন্ট, এটা আমরা অবশ্যই দেখতে পাবো বা বুঝতে পারবো। স্যার জন্ম অন্ধ কিভাবে সেটা বুঝবো? জন্ম অন্ধ যেটা হয়। এইটা হচ্ছে কি ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন্ম অন্ধ, এইটা চার্টে আপনি দেখতে পাবেন যে রবিটা ভীষণভাবে পীড়িত রয়েছে, এবং দ্বিতীয় ভাবে মারাত্মক ক্ষতিকারক কিছু গ্রহ কম্বিনেশন রয়েছে। তবে এরকমও আপনি দেখতে পাবেন যে সেম কম্বিনেশনে একজন জন্ম অন্ধ হয়েছে, আর একজন হচ্ছে গিয়ে তার মধ্যে এই অন্ধত্ব ব্যাপারটা আসেনি। তাহলে আপনি প্রথমেই দেখবেন যে দ্বিতীয় ভাবটা মারাত্মক পীড়িত হয়েছে, রবি পীড়িত রয়েছে, বা রবি কোনো কারণে পীড়িত হওয়ার থেকেও রাহুগ্রস্ত হয়ে রয়েছে, এরকম কিছু অদ্ভুত কম্বিনেশন তৈরি হয়েছে। এবং বাবার চার্টে আপনি দেখতে পাবেন, বাবা অথবা মায়ের চার্টে ওই ষষ্ঠ ভাবটা ভীষণভাবে পীড়িত। তার সঙ্গে সঙ্গে সপ্তাংশ কুণ্ডলিতে দ্বিতীয় ভাব পীড়িত। সপ্তাংশ কুণ্ডলী থেকে আমরা সন্তান বিচার করি, দ্বিতীয় ভাব পীড়িত। এবং তার সাথে সাথে আরো একটা বিষয় দেখতে পাবেন, সেটা হচ্ছে সপ্তাংশ কুণ্ডলীতে রবি চন্দ্র শুক্র এরা ভীষণ ভাবে ডিস্টার্ব হয়েছে। আমার কাছে দুজন জন্মান্ধ ব্যক্তির চার্ট আছে।
দুজনেই বর্তমানে সরকারি চাকরি করে। দুজনেই দুজনকে বিয়ে করবে এরকম একটা ব্যাপার। এবং দুজনেই ব্লাইন্ড, দুজনেই জন্মান্ধ। আরেক ভদ্র মহিলার চার্ট রয়েছে, তিনিও চোখে কিচ্ছু দেখতে পান না, তিনিও জন্ম থেকেই অন্ধ, কিন্তু তিনি হচ্ছেন প্লেব্যাক সিঙ্গার। এবং অদ্ভুত বিষয় হচ্ছে তিনি একজন বিদেশিনী। তো আমার কাছে এক্ষুনি এক্ষুনি এগুলো নেই, আমাকে যদি গ্রুপে একটু লিখে রাখেন তাহলে আমি এগুলো খুঁজে বার করে দেওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু দায়িত্বটা আপনাদেরকেই নিতে হবে, যে আমাকে একটু মনে করাতে হবে বা গ্রুপে লিখে দিতে হবে, মানে পৌঁছাতে হবে পরিষ্কার। তাহলে আমি চার্ট গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, মানে আমাকে একটু খুঁজতে হবে। আচ্ছা। স্যার আহ কোনো প্রশ্ন? কারণ এগুলো একটু দেখলে পরে না ব্যাপারটা কনসেপশনটা অনেক বেশি ক্লিয়ার। স্যার আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ, নিশ্চয়ই করবেন। বলছি অনেকের অ্যাক্সিডেন্ট হলে চোখে আঘাত লাগে, তো এই সময়টা কি শুধু লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবটা দেখবো, না আহ কালপুরুষের যে দ্বাদশ অঙ্গ আছে সেটাও দেখতে হবে? এইটা খুব ভাইটাল কথা। কালপুরুষের দ্বাদশ ভাবটা অবশ্যই দেখা উচিত। একদম কম্পালসারিলি আমরা কালপুরুষের দ্বাদশ ভাবটাকে, দ্বিতীয় ভাবটাকে দেখবো। এবার এই চোখের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, অনেক মানুষই, অনেক মহাপুরুষ জ্যোতিষ শাস্ত্রে তাকে দ্বিতীয় ভাবটাকে ডান চক্ষু, রবিকে ডান চক্ষু, আর বাম চক্ষুটা হচ্ছে দ্বাদশ ভাব, এবং চন্দ্রকে তার ইন্ডিকেটর বলছে। তো আমার এটা কখনোই মনে হয় না, কারণ যদি আমরা এই প্রসেসে দেখতে চাই তাহলে চোখ আর পাকে আমরা এক জায়গা থেকে বিচার করবো, এটা তো হতে পারে না। কারণ কালপুরুষের দ্বাদশ ভাব যদি পা হয় আর কালপুরুষের দ্বাদশ ভাব যদি বাম চক্ষু হয় তাহলে তো গন্ডগোল হয়ে গেল, মানে ব্যাপারটা ঠিক সব খেলো না। দ্বাদশ ভাব একদিকে আমি বলছি এটা আমার পা, বা সে একই দিকে আমি বলছি এটা আমার চোখ, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো কালপুরুষটাকেও আপনারা দেখবেন। কালপুরুষের ক্ষেত্রে বৃষ রাশি, এইটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষেত্র। আচ্ছা, এবার আমাদের চলে যাচ্ছে, আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার, দুস্থানপতি যদি মারক স্থানে থাকে তাহলে কি বেশি এফেক্টিভ হবে? স্থানপতি মারক স্থানে থাকলে সবাই যে বেশি ইফেক্টিভ হয় তাও নয়, ক্ষেত্রটাকে দেখবেন। যেমন ধরুন কারোর ক্ষেত্রে আহ লগ্ন হচ্ছে, উম ধরুন মিথুন, মিথুন লগ্নে মঙ্গল, সে হচ্ছে গিয়ে দুস্থানপতি, সে ধনুতে রয়েছে, ষষ্ঠপতি একাদশপতি সে ধনুতে রয়েছে। তো এই ক্ষেত্রে মঙ্গলকে আমরা খুব ঘাতক বলবো না। আবার আহ কুম্ভ লগ্ন, সে চন্দ্র, সে হচ্ছে গিয়ে সিংহতে রয়েছে। কুম্ভ লগ্নে চন্দ্র সিংহ, মানে কুম্ভ লগ্ন সিংহ রাশি একজন জাতকের, তার ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা পীড়িত হিসেবে ট্রিট করবো। ওকে স্যার। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? স্যার, স্যার, হ্যাঁ বলছি যে অনেকের চোখ দেখা যায় একটু উঁচু নিচু, এটা কেন হয়? আহ উঁচু নিচু বলতে চোখের সেট উপরে নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখের সেট উপরে একটা নিচে। চোখ উপরে একটা চোখ নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এটা তো মোটামুটি 90% লোকের ক্ষেত্রে হয়, আমরা ধরতে পারি না। আমিও আছি দলে। ও আচ্ছা আচ্ছা। ওইটা একটা কমন ওই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, আমাদের আচ্ছা ক্ষেত্রে আচ্ছা। এটা দেখতে পাওয়া যায়। তো এবার আমরা কর্ণে চলে যাই। স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, অনেকে তো হ্যাঁ, নিশ্চয়ই, করুন করুন করুন। টেরা হয় না, মানে অনেকে বলে, তো এই হ্যাঁ হ্যাঁ, টেরা জিনিসটা স্যার কি ভাবে বুঝবো? এটা কেতু থেকে হয়। যে কোনো রকম অ্যাবনর্মালিটি যেগুলো হচ্ছে গিয়ে যার কারণে লোকটা একটু বিকৃতি এসছে, যারা হয়তো ওয়ান কাইন্ড অফ বিকৃতি। তো যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি সেটা হচ্ছে গিয়ে এই বিকৃতিজনিত কারণেই হয়। কেতুর কারণে হয়, সেকেন্ড হাউসে কেতু থাকলে পরে অনেক সময় প্যারা হতে দেখতে পাওয়া যায়। আবার কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় যে বাবার ষষ্ঠ ভাব, মানে বাবার পঞ্চম হচ্ছে পুত্র,
এইখানে হচ্ছে গিয়ে স্পষ্টভাবে বসে রয়েছে কেতু, সেই ক্ষেত্রেও এরকম দেখতে পাওয়া যায়। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে উম, এইখানে আমাদের রোগের বিচারে নক্ষত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর আপনারা যদি কেউ কৃষ্ণমূর্তি পদ্ধতি করেন বা জানেন, সেটাকে ইউজ করলেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। কৃষ্ণমূর্তি পদ্ধতি আমরা ইউজ করতে পারি রোগ নির্ণয়ের ক্ষেত্রে। তো বেসিক্যালি আমাদের কাছে যারা ক্লায়েন্টস আসেন বা আমরা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করি, পড়াশোনা করি, তাদের তাদের ক্ষেত্রে কিন্তু উম, রোগ সংক্রান্ত ক্লায়েন্টের সংখ্যা হচ্ছে কি কম। আমরা যদি একটা পরিসংখ্যান করি, তাহলে 2% থেকে 3% ক্লায়েন্ট রোগ নিয়ে আপনার কাছে জানতে আসবে, যে আমার কি হবে, আমি সুস্থ থাকবো কিনা, অন্য প্রশ্নের সঙ্গে শরীরটাকে টানবে, এটা আছে। কিন্তু রোগ নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে এসছে, এইটা কম। ধরুন লাস্টে বলো শরীরটা ভালো থাকবে, তো একটু দেখে বলুন তো শরীরটা কেমন যাবে। এই ব্যাপারটা নিয়ে লোক হচ্ছে গিয়ে খুব কম আসে। আসে আসে না তা না, কিন্তু অনেক কম। আচ্ছা, তাহলে এরপরে আমরা হচ্ছে গিয়ে কর্ণে চলে আসি। কানে শুনতে পায় না, কানে ব্যথা, কানের পর্দা ফেটেছে, ঠান্ডা লেগে কানের পর্দা ফেটে গেছে। রিসেন্টলি এক ভদ্রমহিলা আমার বেশ পরিচিত, তিনি, তার নাকি কানের পর্দা ফেটে গেছে এবং কানের পর্দায় ইনফেকশন হয়ে একটা ছিদ্র মতো তৈরি হয়ে গেছে, একটা লিকেজ ক্রিয়েটেড হয়েছে। পুজ জমেছে, পুজ মানে পাস জমে গিয়ে ওখানে একটা ছিদ্র মতন হয়েছে এবং উনি আর কানে শুনতে পাচ্ছেন না, এবং এটা টোটালি ঠান্ডা থেকে হয়েছে। এবার এই ঠান্ডা থেকে, ঠান্ডা লাগা, ঠান্ডা লেগে হাঁচি কাশি সর্দি, এই ধরনের ব্যাপারগুলো, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালার্জি। অ্যালার্জি আমাদের রক্তের রোগ, আমরা সবাই জানি। তো যদি ইওসিনোফিল কম থাকে, মনে থাকে যেন, রক্তে যদি ইওসিনোফিল কম থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের অ্যালার্জিক টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়। এখানে হিস্টাগ্লোবিউলিন বলে একটা পদার্থ আছে, এইটার মাধ্যমে আমাদের অ্যালার্জিকে বাড়ানো বা কমানো কিসব আছে, আমি ঠিক জানি না, ভুলে গেছি। সেগুলোকে কন্ট্রোল করা যায়। এবং বিভিন্ন রকম ওষুধ রয়েছে যেগুলো হচ্ছে কি অ্যালার্জিকে কন্ট্রোল করতে পারে। আপনারা জানেন মন্টেক, মন্টেক এলসি, মন্টেয়ার এলসি, এগুলো কিন্তু মূলত অ্যালার্জিরই ওষুধ। লং টার্মের জন্য খেতে হয়, ঘুম ঘুম পায়, অ্যান্টি অ্যালার্জিক বলা হয়। তো অ্যালার্জির গ্রহ চোখ বন্ধ করে কেতু। অ্যালার্জি এই ব্যাপারটাকে হচ্ছে গিয়ে কেতু এবং কিছুটা বুধ। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু অ্যালার্জেন্ট বলে একটা ব্যাপার রয়েছে, যারা অ্যালার্জিটা সৃষ্টি করে। যেমন হচ্ছে গিয়ে ধুলো, ঠান্ডা, ডাস্ট, কারোর ক্ষেত্রে টমেটো অ্যালার্জি, কারোর ক্ষেত্রে চিংড়ি অ্যালার্জি, কারোর ক্ষেত্রে ডিম্বো অ্যালার্জি, এরকম প্রচুর, কারোর ক্ষেত্রে রোদের সানলাইট অ্যালার্জি। এই জিনিসটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল প্রভাব। এবার এই বাহ্যিক কোনো বস্তুর প্রভাব, যেটার কোনো অনুভূতি নেই, কিন্তু সেটার কারণে শরীরে সমস্যা শুরু হয়। কিরকম অনুভূতি নেই? ধরুন একজন লোককে আমি দেখেছি, ওর চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে। তো আমরা জানতাম ওর অ্যালার্জি আছে, কিন্তু আমরা কোনোদিন অ্যালার্জির রুগী দেখিনি, আমি দেখিনি পার্সোনালি। এবার ওকে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আমাদের আহ সেখানে হচ্ছে রান্না বান্না, এবার সে দুখানা ঝেড়ে খেয়ে নিয়েছে, বড় বড় বাগদা চিংড়ি, বেশ পাকা বাগদা চিংড়ি। খেয়ে নেওয়ার পরে 0.5 ঘন্টা পরে বলতে শুরু করেছে, শরীরটা না কেমন করছে। এবার মুখ ফুক লাল হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে ও শ্বাস নিতে পারছে না। তো আমরা তো পুরো টেনশনে পড়ে গেছি যে কি হচ্ছে, এ যদি অসুস্থ হয়ে পড়ে, যদি কিছু হয়, বিশাল টেনশনে। যত সময় যাচ্ছে বুঝতে পারছি অবস্থা খারাপ, আরো খারাপ হচ্ছে। তো এই যে চিংড়িটা ছিল মহা আনন্দে, চিংড়িটা শরীরের মধ্যে ঢুকলো আনন্দিত ভাবে, এবং চিংড়িটা ঢুকে বিষ হিসেবে কাজ করলো। এইটা হচ্ছে গিয়ে আহ ভিতরে ঢুকবে বিষাক্ত পদার্থ, তার কারক গ্রহ হচ্ছে বুধ। তাহলে এখানে আমাদের কালো কারক গ্রহ অ্যালার্জির ক্ষেত্রে দুটোকে নেবো, একটা হচ্ছে বুধ, একটা হচ্ছে কেতু। তাহলে ত্বক যাদের হচ্ছে গিয়ে আহ এই অ্যালার্জির কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়ে বারবার, সেটাকে হচ্ছে গিয়ে আমাদের ধরতে হবে যে এটা কেতুর কারণে হয়েছে অথবা বুধের কারণে হয়েছে। এবং এটা হচ্ছে গিয়ে একটা ট্রেন্ড থাকে যে রেগুলার অ্যালার্জিতে ভোগে, শীতকালের এই অ্যালার্জি অ্যালার্জি অ্যালার্জি। তো এই ক্ষেত্রে বুঝতে পারবেন যে ঠান্ডা লাগার টেন্ডেন্সি শনিদেবের থেকে আসে।
তাহলে শনিদেব যদি পীড়িত হয়ে লগ্নে দৃষ্টি প্রদান করেন, কিংবা শনিদেব যদি অষ্টমপতি, ষষ্ঠপতি ইত্যাদি হয়ে থাকেন, একে চন্দ্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, সেই ক্ষেত্রে অ্যালার্জি, ঠান্ডা লাগা ইত্যাদি দেখতে পাওয়া যায়। মোটামুটি পরিষ্কার। আচ্ছা, তো আমাদের এবার হচ্ছে কি যেটা করতে হবে আমাদের, এবার তো আমরা মোটামুটি শেষের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা এখন সিনিয়র স্টুডেন্টস হয়ে গেছি, তো সিনিয়র কোলার, এবার আমাদেরকে রেমিডিয়াল ব্যাপারগুলো সঙ্গে সঙ্গে দেখতে হবে। তাহলে চোখের যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কমন রেমিডি যেটা, সেটা হচ্ছে রবির রেমেডি। কোনো কোনো সময় আমরা শুক্র বা চন্দ্রকেও রেমেডি দিয়ে থাকি। জেনারেলি আমরা রবির রেমেডি করব। যদি আমরা বুঝি এটা স্নায়ু সম্পর্কিত সমস্যা, তাহলে বুধের রেমেডিও করতে পারি। সাধারণত একটা ডিরেক্ট রেমেডি, একটা ইনডিরেক্ট রেমেডি, একটা বেটার রেজাল্ট দেয়। এরকম হতে পারে যে আপনি একটা রবির জন্য পাথর দিলেন, বুধের জন্য রুদ্রাক্ষ দিলেন, তো সেটা হতে পারে, সেটা ভালো রেজাল্ট দেবে, মানে খুবই ভালো রেজাল্ট দেবে। সেটা করা যেতে পারে। আবার এটাও হতে পারে যে আপনি আহ রবির জন্য পাথর দিলেন, আর বুধের জন্য আপনি একটা মন্ত্র দিয়ে দিলেন, বা বুধের জন্য কবচ সাজেস্ট করলেন, করা যেতে পারে। এগুলো কম্বিনেশন গুলো ভালো রেজাল্ট দেবে। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনি দেখেন যে লগ্নটাও দুর্বল আছে, তাহলে লগ্নপতিকেও কিছুটা ব্যাকআপ বুস্টার দেওয়া যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে যে কোনো রোগের ক্ষেত্রে, রোগ মুক্তির ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভীষণ এফেক্টিভ, ভীষণ ভালো। স্যার, হলো। স্যার আমার ক্ষেত্রে আমার ওই চিংড়ি মাছে প্রচন্ড অ্যালার্জি 2021 সাল থেকে শুরু হয়েছে। কিন্তু আমার তো জন্মকালীন যা চার্টের অবস্থান সেটাও এখনো রয়েছে, তাহলে জন্ম থেকে কেন ওই ওই অ্যালার্জি ছিল না? তার কারণ হচ্ছে গিয়ে, এখানে যে গ্রহটা এফেক্টিভ, এখানে যে গ্রহটা এফেক্টিভ হয়ে টাইমটাকে নির্দেশ করছে, সেই গ্রহটা আইদার মঙ্গল অথবা বৃহস্পতি। অ্যাক্টিভ গ্রহ হিসেবে মঙ্গল এবং বৃহস্পতি এখানে কার্যকরী ভূমিকা নিয়েছে। এবং মঙ্গল আর বৃহস্পতির এজ অফ অ্যাক্টিভেশন হচ্ছে মোটামুটি ওই 22-23 থেকে শুরু করে 40 পর্যন্ত। যত আস্তে আস্তে বয়সটা বাড়তে থাকে, তত বৃহস্পতির অ্যাক্টিভেশন বাড়তে থাকে আর মঙ্গলের অ্যাক্টিভেশন কমতে থাকে। আচ্ছা। তার আগেও ছিল, অবভিয়াসলি ছিল, কোনো কারণে ধরা পড়েনি। এই ব্যাপারটা হেলথের কিছু পরিবর্তন হয়েছে, হট করে তো হয় না। এবং অ্যালার্জি এরকম নয় যে হুট করে শুরু হয়ে গেল, আগেও ছিল, কিন্তু সেটা ধরা পড়েনি, বা সেইটার এফেক্টিভনেস কম ছিল, বা শরীরের ইমিউনিটি বেটার ছিল। আর প্রথমে একটা কিন্তু কথা বললাম যে ইওসিনোফিল কমে গেলে শরীরে অ্যালার্জেন্টের সক্রিয়তা বাড়তে থাকে। যেমন এখন শুধু চিংড়ি মাছে অ্যালার্জি, এবার ইওসিনোফিল আরো কমে গেল, এখন চিংড়ি মাছে অ্যালার্জি, পোকা অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, জলে অ্যালার্জি, অনেক কিছু হতে পারে। আবার ইওসিনোফিল লেভেল বাড়লো, তখন অ্যালার্জি কন্ট্রোলে আসবে। আচ্ছা স্যার, হ্যাঁ, বলছি আমার বৃশ্চিক লগ্ন, থার্ড হাউসে কেতু, মকর রাশিতে। এবার সেই কেতুর ওপর ষষ্ঠ ঘরে শনি আছে, শনি দৃষ্টি দিচ্ছে। তো এর জন্য কি আমার হাই অ্যালার্জি আছে, ঠান্ডা লাগা টাগার? এখানে ওই থার্ড হাউসটা হচ্ছে মারাত্মক। থার্ড হাউসে আমরা নাম দিচ্ছি হাউস অফ, হাউস অফ ইন্টারাকশন। মানে থার্ড হাউসের মাধ্যমে না আমরা কমিউনিকেট করি। থার্ড হাউস থেকে আমাদের আমাদের ওই থার্ড হাউসটা হচ্ছে গিয়ে যদি কেতু যুক্ত থাকে, তো মোটামুটি লগ্নে কেতু, তৃতীয় কেতু, এরা অ্যালার্জি বইবেই, কিছু করার নেই, এদের অ্যালার্জি কম্পালসারি। হ্যাঁ, মানে ব্রিদিং প্রবলেম হয় আমার। হ্যাঁ, একদম, এ দেবেই, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা কানে চলে যাই। কানের কারক হিসেবে কানে যে শ্রবণ, এই শ্রবণ, এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কয়েকটা ইন্ডিকেশন আছে। শ্রবণের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা নক্ষত্র আছে, তার নাম হচ্ছে শ্রবণ। এছাড়াও
আহ পূর্ব ফাল্গুনী, আহ রোহিণী, এই সমস্ত নক্ষত্রগুলোর সঙ্গে শ্রবণ ব্যাপারটা কানেক্টেড। আর তার সঙ্গে আমাদের সেকেন্ড হাউস, এটা তো রয়েছে, যে এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে শ্রবণে বাধা যেটা সৃষ্টি করে সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন শনিদেব। আর বাক্যের ক্ষেত্রে বাধা, যেমন তোতলামি বা এই ক্ষেত্রে বাধা বিপত্তি যিনি সৃষ্টি করেন, তিনি হচ্ছেন বুধ। তো আমরা প্রথমে কানের জায়গাটাতে আসি। যদি জন্মকুণ্ডলীতে দ্বিতীয় ভাব শনি দ্বারা পীড়িত থাকে, কিংবা সেকেন্ড হাউসে তাপগ্রহ মানে বড়সড় কম্বিনেশন তৈরি করে, এবং সেই কম্বিনেশন গুলোর সঙ্গে শনির কানেকশন দেখতে পাওয়া যায়। হতেই পারে যে সরাসরি শনির কোনো কানেকশন নেই, কিন্তু তাপগ্রহগুলো যে নক্ষত্রে রয়েছে ওদের সঙ্গে শনির একটা অ্যাসোসিয়েশন হয়ে বসে আছে। সরি, যেমন হতেই পারে কারোর লগ্ন হচ্ছে কি এখানে মিথুন লগ্ন, দ্বিতীয় কেতু রয়েছে, এবং কেতু শনির নক্ষত্রে আছে। আর শনি সে হচ্ছে গিয়ে অষ্টম ভাবে বসে আছে। শনি হচ্ছে গিয়ে চতুর্থে বসে আছে। চতুর্থ ভাবে বসে শনি লগ্নে দৃষ্টি দিচ্ছে। এখানে যেমন পঞ্চমে শনি বসে আছে, এই চারটাতে আমরা যদি দেখি, এই লোকটার হচ্ছে গিয়ে কানে শুনতে পায় না হওয়ার পুরো চান্স আছে। তাহলে এখানে দুটো কম্বিনেশন আমার চাই। একটা হচ্ছে গিয়ে শনিটাকে পীড়িত হতে হবে। কিরকম ভাবে পীড়িত হবে? নাক্ষত্রিক ভাবে পীড়িত। নাক্ষত্রিক ভাবে পীড়িত করে দিই শনিটাকে। তাহলে শনিকে আমি এখানে উম 15 নম্বর নক্ষত্রে দিবি। স্বাতী নক্ষত্রে চলে গেল। এই দ্বিতীয় কেতুকে আমি পুষ্য নক্ষত্রে দিই। হ্যাঁ, একদম। তাহলে এবার এখানে লক্ষ্য করুন, এখানে শনি হচ্ছে গিয়ে দ্বিতীয় ভাবের উপরে, দ্বিতীয় ভাবে কেতু বসে আছে। কেতু মানেই আমরা একটু আগে বলেছি অ্যাবনর্মালিটি, এবং অ্যাবনর্মালিটি যেটা খুব প্রমিনেন্ট। যেমন ধরুন একজনের মুখটা এরকম হয়ে গেছে, প্যারালাইসিস হলে পরে এরকম হয়। আমরা একজনকে দেখেছিলাম শরৎ পাওয়ার, মুখটা হচ্ছে এরকম হয়ে গেছে। তো এইটা হচ্ছে কি কেতু দেবে। আর রাহু কি দেবে? রাহু ওর অ্যাবনর্মাল গ্রোথ দেবে। রাহুর অ্যাবনর্মালিটি কিন্তু আলাদা। রাহু হচ্ছে গিয়ে টিউমার, মাসকিউলার গ্রোথ, হ্যাঁ, ক্যান্সার, এগুলোর সঙ্গে রাহুর কানেকশন ভীষণ ভাবে বেশি। তাহলে এবার এখানে আমি কি দেখছি? শনির দৃষ্টি চলে এলো। 15 নম্বর নক্ষত্রে শনি আছে, শনির দৃষ্টি পড়ে গেল। আর তার সঙ্গে শনি রয়েছে 15 নম্বরে, রাহু সে অষ্টম ভাবগত হয়েছে। তাহলে শনি এখানে পূর্ণ পাগ্র। শনি যতই তুঙ্গ হোক, যতই নবম ভাবের অধিপতি হোক, শনি এখানে পূর্ণ পাগ্র। তাহলে শনি এখানে পীড়িত হওয়ার সঙ্গে সঙ্গে শনি দৃষ্টি কেতুর ওপর পড়লো। কেতু 8 নম্বরে শনির নক্ষত্রে, শনি অষ্টমপতি, এবং শনি নিজে রয়েছে রাহুর নক্ষত্রে। তাহলে এই জাতকের কানে কালা হওয়ার একটা, কানে শুনতে না পাওয়ার টেন্ডেন্সি প্রবল ভাবে রয়েছে। এবার এইগুলো অনেক সময় জেনেটিক ডিসঅর্ডার হতে পারে। এগুলো অনেক সময় হচ্ছে গিয়ে আহ টেম্পোরারি ইস্যু হতে পারে। এবার ধরুন এখানে জুপিটার গুরুর দৃষ্টি রয়েছে, হতেই পারে এখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বৃহস্পতি এখানে মীন রাশিতে বসে আছে। মীনে বৃহস্পতি বসে রয়েছে। আর বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে রয়েছে। আর বৃহস্পতি এখানে নিজের নক্ষত্র রয়েছে। এবার বৃহস্পতি যদি শনির নক্ষত্রে থাকতো, তাহলে কিন্তু বৃহস্পতির সেই লেভেলের হিলিং এবিলিটি থাকতো না। ওয়ার্ডটা খেয়াল রাখবেন, হিলিং এবিলিটি। বৃহস্পতি এখানে হিল করবে। সপ্তমপতি মারক হওয়া সত্ত্বেও দশমে বসে ও দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দেবে। এই দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, এখানে বৃহস্পতি একটা অসাধারণ ভালো কম্বিনেশন রয়েছে। 25 নম্বর নক্ষত্রে বৃহস্পতি নিজের ঘরে, নিজের নক্ষত্রে। এবার এই বৃহস্পতি কিন্তু পুরোপুরি হিলিং পাওয়ার দেবে, এবং হিলিং পাওয়ার দিয়ে একে সুস্থ করবার চেষ্টা করবে। তাহলে মোটামুটি বিষয়টা আমরা বুঝতে পারলাম যে কানের সমস্যা কোন জায়গা থেকে আসতে পারে। এবং মেইনলি স্যাটার্ন এই
ব্লকেজটা দেয় যে ইন্দ্রিয়জাত অনুভূতির ক্ষেত্রে বিপত্তি বাধা, এটা হচ্ছে গিয়ে শনিদেব দিয়ে থাকে। তাহলে এই জায়গাটুকু পরিষ্কার। কান নিয়ে প্রশ্ন থাকলে চটপট করে ফেলুন, তারপর আমরা একটু রেমিডিতে যাব। কারোর প্রশ্ন নেই? আচ্ছা রবি আমি বলছিলাম, বলছি কানে কম শোনা ওটা কি কারণে হতে পারে মানুষের? হ্যাঁ, আমি তো এতক্ষণ বললাম। এবার যদি আমরা কোনো একটু কানে কম শোনে লোককে পেতাম, তাহলে আমরা তার চার্টটা দেখে নিতে পারতাম, কেউ বলবো? জানাশোনা থাকলে। স্যার আমি নিজে আছি, বলবো? গুড। স্যার আমার খুব ছোটবেলা থেকেই কানের প্রবলেম। হ্যাঁ, আমার শনি আছে অষ্টমে, ধনিষ্ঠা নক্ষত্রে। আমার কাছে মনে হয় বোধ হয় চার্টটা আছে। আপনার, হ্যাঁ আমার চার্ট আছে আপনার কাছে। এবার দেখি। আমরা যারা জ্যোতিষ চর্চা করি, আমরা যদি এগুলো নিজেরা একটু বলি যে আমাদের আছে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এক সেকেন্ড, ডেট অফ বার্থ একটু বলুন, চার্টটা নেই। 9th October 1964। 9th October 1964, নাইন রাত্রির 1টা 37। 64, রাত্রি 37, কলকাতা। কলকাতা তো? হ্যাঁ স্যার, কলকাতা। আমরা চার্টটা নিয়ে চলে এসেছি। তো এই চার্টটা নিয়ে দেখলে পরেই বুঝতে পারবেন। প্রথমেই হচ্ছে গিয়ে এই ঘরটাতে স্যাটার্নের একটা দৃষ্টি রয়েছে। এবার এই স্যাটার্নটা কেমন? স্যাটার্নটা রয়েছে, শনিটা রয়েছে মঙ্গলের নক্ষত্র, এবং মঙ্গলটা কোথায় রয়েছে? সেকেন্ড, মঙ্গলটা রয়েছে, লগ্নের ডিগ্রিটা একটুখানি লিখতে হবে, এটা হচ্ছে 27 ডিগ্রি। লগ্নের ডিগ্রিটা হচ্ছে 27 ডিগ্রি। তাহলে মঙ্গলটা লগ্নের পেছনেই রয়েছে, এবং এই ক্ষেত্রে মঙ্গলটা লগ্নের জন্য খুব একটা বেনিফিশিয়াল নয়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে রাহুর দৃষ্টি, সেটা মোটামুটি শনির ওপরে রয়েছে, এবং শনি এখানে এই ঘরটা থেকে, এটা অ্যাকচুয়ালি অষ্টম দেখে লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়াল ভাবটা হচ্ছে কি সপ্তম ভাবেই দাঁড়াবে। এখানে যদি আমরা ভাবচক্র করি, তাহলে এটা সপ্তম ভাবেই চলে আসবে। কারণ 27, আমরা 15 বিয়োগ করা শিখিয়েছি, 15 বিয়োগ করলে হচ্ছে গিয়ে 12, মানে 12 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, 12 ডিগ্রির থেকে এখানে অষ্টম ভাব শুরু হচ্ছে, কিন্তু শনি রয়েছে 5 ডিগ্রিতে, তার মানে শনিটা সপ্তম ভাবেই রইলো। তাহলে শনির একটা দৃষ্টি লগ্নের ওপরে রয়েছে সরাসরি, এবং এখানে রাহুর দৃষ্টি, সেটা আবার শনির ওপরে রয়েছে। তাহলে দ্বিতীয় পতি, সে হচ্ছে গিয়ে তৃতীয় গিয়ে উপস্থিত হয়েছে, প্রপার তৃতীয়। এবং এই তৃতীয়, এই ঘরটার উপরে, সেখানে হচ্ছে গিয়ে রোগকারক গ্রহ বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এইটা রয়েছে। আর এইখানে আরেকটা জিনিস রয়েছে, এটা দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু অ্যাকচুয়ালি শনিটা তো ভাবে এই ঘরটায় চলে আসবে। তো যখন এই ঘরে চলে আসবে, মানে শনিটা যখন আমরা ভাবে নেব,
শনিটাকে যদি ভাবে আমরা এই ঘরে শিফট করাই, তাহলে এই শনির দৃষ্টি সরাসরি চন্দ্রের উপরে পড়বে। এই শনির দৃষ্টি যখন চন্দ্রের উপরে পড়ছে, তখন ওই আহ, ঠান্ডা লাগার টেন্ডেন্সিও দেখতে পাওয়া যাবে, এবং তার সঙ্গে সঙ্গে হিয়ারিং নিয়ে কোনো একটা সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে। আর এখানে শুক্র দ্বিতীয় ভাবে বসে আছে, তার উপরে সরাসরি শনির দৃষ্টি পড়েছে, এটাও একটা হিয়ারিং এর সমস্যা ইন্ডিকেট করে। আমি আরেকটা চার্ট দেখাচ্ছি। এই ভদ্রলোকও একটু কানে কম শোনেন। নেই, পেলাম না। যাই হোক, তো আর কেউ যদি একটু কানে কম শোনা খবর দিতে পারেন, তাহলে আমরা আর একটু যাত্রা করতে পারি। আছে কেউ? স্যার আমারটা দেখতে পারেন, আমিও কানে কম আমার শুনি। বাবার আছে, কিন্তু বাবার তো চার্ট নেই, আমার চার্ট থেকে বোঝা যাবে। শুভ, ডেট অফ বার্থটা বলুন। 3 অক্টোবর 1980। আপনার কাছে চার্ট থাকবে স্যার। ল্যাপটপটা নতুন তো। ও, 3 অক্টোবর 1980, 8:58 AM, হাওড়া। সত্যি কানে কম শোনেন? দেখিনি তো, কোনোদিন লেগেনি শুধু দেখে আর কি। না, সত্যিই কানে কম শুনি আমি, মানে হাই ফ্রিকোয়েন্সি শব্দ শুনতে পাই না। মানে স্পেসিফিক কিছু শব্দ শুনতে পান না? আহ আমি মানে বুঝতে পারি না, মানে আমার অ্যাপ্রিহেনশন প্রবলেম আছে কিন্তু, মানে আমাকে দেখে বোঝা যায় না, আমি মোটামুটি অনুমান করে কথা বলি অনেক জায়গায়। আমি খুব ফাস্ট যদি আপনি বলেন আমি কিন্তু ধরতে পারি না। ও, বুঝেছি। তো এই জায়গাটাতে তো আমরা সেরকম কিছু প্রমিনেন্ট ওয়েতে দেখতে পাচ্ছি না যে এখানে বিরাট কিছু সমস্যা দেখা যাচ্ছে না। একটা জিনিসই খালি একটু দেখে নি, লগ্নের ডিগ্রি, সেটা হচ্ছে 2°42। হ্যাঁ, কারণ হচ্ছে লগ্নটা হচ্ছে 2°তে আছে। তাহলে 2°তে লগ্ন রয়েছে, এদিকে শনি, তার সে রয়েছে 7°তে, লগ্নের উপরে শনির দৃষ্টি। আর লগ্নটা হচ্ছে গিয়ে মঙ্গলের সঙ্গে ক্লোজলি কানেক্টেড, দ্বিতীয় ভাবের উপরে। এখানে আমরা রাহুর দৃষ্টিটাকে পাচ্ছি। রাহু যদিও লগ্নের দৃষ্টি দিচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু যেহেতু লগ্নটা 2°তে আছে, মানে লগ্নের বিস্তার শেষ হচ্ছে 17°তে, আর রাহু রয়েছে 23°তে, তাহলে রাহুর দৃষ্টি এটা কিন্তু গিয়ে পড়েছে উম দ্বিতীয় ভাবের উপর, প্রকৃত দ্বিতীয় ভাবের উপর। এবং যখন রাহুর দৃষ্টি দ্বিতীয় ভাবের উপর গিয়ে পড়লো, রাহু কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা নবমে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি রাহুটা চলে এসেছে দশমে। কারণ রাহুর যে ডিগ্রি সেটা হচ্ছে 23°41'। মানে এইটা হচ্ছে গিয়ে একটা বড় কারণ, যেটা সেকেন্ড হাউসটাকে অ্যাফেক্ট করেছে। আর এইখানে এই প্রবলেমটা যেটা বলছে, সেই প্রবলেমটা যে খুব মারাত্মক ভয়ঙ্কর কানে শুনতে না পাওয়া প্রবলেম এরকম নয়। এটা হতে পারে কিছুটা স্নায়ু ঘটিত সমস্যা, কিন্তু একদম কানে কালা লোক সে এক মোটেই না। আমি কোনোদিন বুঝিনি, আমার কোনোদিন মনে হয়নি, এতই তো কথা বলেছি। তো যাই হোক না কেন, আচ্ছা, আহ আর একদম কানে কালা লোক আমার নজরে সেরকম নেই। এক ভদ্রলোক একবার এসেছিলেন, কিন্তু তার আমি চার্ট, ডেট অফ বার্থ আমি সংগ্রহ করতে পারি করিনি। আচ্ছা, এই আহ আমার পুরো জ্যোতিষ জীবনে কানে শুনতে পায় না এরকম 1 জনের বেশি আসেনি। হ্যাঁ, ম্যাক্সিমাম রেয়ার, মানে খুব রেয়ার যে নেই বলা যায়। কিন্তু চোখে কম দেখে, কানে কথা বলতে পারে না, ভালো বেশ কিছু আমি পেয়েছি। এবার আমরা একটাতে চলে আসবো, সেটা হচ্ছে গিয়ে কথা বলতে পারে না এবং
মুখের বাক্যের আর কি প্রবলেম। একদম চোখ বন্ধ করে দ্বিতীয়ভাবে সমস্যা রয়েছে, সঙ্গে সঙ্গে দুটো গ্রহ পীড়িত হয়, একটা বুধ একটা বৃহস্পতি। বুধ পীড়িত হলে সবসময় যে বাক্যের প্রবলেম হবে তা নয়, কিন্তু বৃহস্পতি পীড়িত হলে বাক্যের সমস্যা থাকবে। তাহলে দ্বিতীয় ভাব বুধ আর বৃহস্পতি, এরা যদি মোটামুটি পীড়িত দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে বাক্যের সমস্যা আসতে দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রেও নক্ষত্র কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, নক্ষত্রকে ভীষণ ভাবে গুরুত্ব দিতে হয়। আর এই কিছু কিছু রাশির মধ্যে অতি রব নীরব এরকম একটা ডিস্ট্রিবিউশন রয়েছে, তবে আলটিমেটলি আমি দেখেছি যে এটা খুব একটা ইফেক্টিভ নয়। তো যদি আমরা দেখি যে বৃহস্পতি ভীষণ ভাবে ডিস্টার্ব রয়েছে, বৃহস্পতি ভীষণ ভাবে পীড়িত অবস্থায় রয়েছে, বুধটাও পীড়িত রয়েছে, ভাষার কারক গ্রহ বৃহস্পতি, বৃক্কের কারক গ্রহ বুধ, এরা যদি পীড়িত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাক্যে সমস্যা দেখতে পাওয়া যায় এবং বাক্যের ক্ষেত্রে ভালো রকম ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়। তাহলে দ্বিতীয় ভাব পীড়িত থাকবে, বুধ পীড়িত থাকবে এবং বৃহস্পতি পীড়িত থাকবে। সেই ক্ষেত্রে বাচ্চার কথা বলার ক্ষেত্রে, মানুষের কথা বলার ক্ষেত্রে সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে। এবার অনেক সময় প্রচুর মানুষ আসেন, কিন্তু সেই ছকগুলো সবসময় সংরক্ষণ করা হয় না, এটা একটা বাজে ব্যাপার। কিন্তু এটাই হচ্ছে কি ফ্যাক্ট, যে সত্যি সত্যি সংরক্ষণ করা হয় না। তো এই ক্ষেত্রেও আমাদেরকে আর কি তাদের উপরেই ভরসা করতে হবে। নিজের চার্টটা দেখাতাম, কিন্তু নিজের চার্ট নিজে এত তাড়াতাড়ি কথা বলতে শিখেছি, সে আর দেখানো যাচ্ছে না, দেখালে পরে স্যার, হ্যাঁ পাপ। স্যার, আমার কাছে একজনের ডেট অফ বার্থ আছে, তিনি না মানে প্রচন্ড তোতলা, মানে কোনো কথাই হ্যাঁ, একবারে বলতে ওইটা পারেন না। সেটা কি ওটা বোঝা আমাকে যাবে দিন, স্যার? আমরা একটু জাজ করি একদম। স্যার, কথা বলার সমস্যা প্রধানত স্যার তিন প্রকার। একটা হচ্ছে কথা বলতে পারেন না, একদম ডাম। দ্বিতীয় হচ্ছে যে তোতলামো, স্ট্যামারিং। আর তৃতীয় হচ্ছে ভুল কথা বলা। এটাও স্যার কথা বলার সমস্যা, মানে ওয়ার্ড চুজিং ভুল, বা নিজে মনে যেটা ভাবছে এক্সপ্রেস করার সময় সেটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে সামনের লোকের কাছে। তো এই তিনটে প্রবলেমের কারক গ্রহ কি সেম, না এগুলো ডিফারেন্ট? না, প্রথম বোবা যদি হয়, হলে কারক গ্রহ হচ্ছে বুধকে দেব, কারণ তার মুখে কোনো শব্দ নেই, বাক্যহীন। এবার হচ্ছে গিয়ে তোতলা, এইখানে স্যাটার্ন আসবে পীড়াদায়ক হিসেবে। এই তোতলা মানে হচ্ছে গিয়ে জীব আটকে যাচ্ছে, বা কোনো কারণে ফরমেশন মানে টেকনিক্যাল মানে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয়েছে, তার কারণেই তোতলা হবে। আর যেটা হচ্ছে গিয়ে প্রপার ওয়ার্ড চুজ করতে পারে না, সেইটা হচ্ছে গিয়ে বৃহস্পতি। এখানে স্মৃতিটাও একটা কারণ হয়ে দাঁড়াবে, যে তার ভোকাবুলারি তত স্ট্রং নয়। এইখানে হচ্ছে গিয়ে বৃহস্পতি ভীষণভাবে আসবে, যে হচ্ছে গিয়ে সঠিক শব্দ চয়ন করতে পারছে না। এটা কি কথা বলার সমস্যা? কথা স্যার এটা রিলেটেডই তো সব। নার্ভের প্রবলেম হতে পারে, যাই হোক, মানে আমরা একটা ডেলিভারি চার্ট। ঠিক দিচ্ছে না। এটা নিউরোর প্রবলেম হতে পারে স্যার, সরি মাঝখানে কথা বললাম। হতে পারে। মৈত্রীদি বলুন ডেট অফ। 11th October 1981, টাইম। 22:55 PM, মানে 10:55 কথা। রাত্রির। হ্যাঁ, কলকাতায়। ও দ্বিতীয় তোতলামির জন্য একটা খুব ভালো কম্বিনেশন হচ্ছে দ্বিতীয় ভাবে কেতু অথবা বৃহস্পতি, জল তত্ত্বগত। এটার ক্ষেত্রে সেরকম কিছু তো দেখা যাচ্ছে না। বুধ বক্রী রয়েছে, আর লগ্ন হচ্ছে 24 ডিগ্রিতে। তাহলে লগ্ন এটা হচ্ছে 24 ডিগ্রিতে। তাহলে এবার একটু দেখুন, লক্ষ্য করে। প্রথমত হচ্ছে গিয়ে দ্বিতীয় পতির সঙ্গে রাহুর কানেকশন। 2 নম্বর হচ্ছে গিয়ে বুধটা বক্রী।
আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বৃহস্পতি শনি যুক্ত। বৃহস্পতি শনি রবি এদের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, ব্যাস। এর তোতলা হওয়ার জন্য এটাই সাফিসিয়েন্ট রিজন। এবার এ কি একটু মানে ভারী গলায় কথা বলে? স্যার গলা তো নর্মাল, গান করে খুব ভালো, এবং আচ্ছা। গান যখন করে তখন একদম মানে কোনোভাবে কোনো শব্দ কিছুই আটকায় না। কিন্তু কথা মানে একটা ওয়ার্ডও বলতে গেলে 2 বার 3 বার ধরে বলতে হয় আর কি। আর বিশেষ করে রেগে ঠেগে গেলে তখন তো আরোই মানে স্ট্যামার করতে থাকে। ওই সেকেন্ড হাউসে রাহু রয়েছে, শনির আহ এখানে বুধের ওপরে শনির খুব যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এ নয়। বুধ রাহুর নক্ষত্রে রয়েছে, চন্দ্র সে হচ্ছে গিয়ে রাহু দৃষ্ট হয়ে রয়েছে, শনি দৃষ্ট হয়ে রয়েছে দ্বিতীয় পতি। তার কারণে ওর মধ্যে হচ্ছে কি ওই তোতলামের ব্যাপারটা এসছে। আর শুক্রটা এর সঙ্গে অবশ্যই লোকটির ভালো অবস্থায় আছে। আহ শুক্র 0 ডিগ্রি নমিনেটে, ফলে শুক্রের একটা এটাকে কিন্তু আমাদের আর একটু ভালো করে দেখতে হবে। এর যে গান থেকে ঠিক করার হয়েছে। জায়গাটা, সেটাও কিন্তু খুব প্রমিনেন্ট নয়, কিন্তু এ ভালো গান গাইছে। গান গাইছে, ছবি আঁকে ভীষণ ভালো, ফটোগ্রাফিও ভীষণ ভালো। ছবি তো আঁকতেই পারে, কারণ দ্বিতীয় ধরুন মঙ্গল কেতুর নক্ষত্রে রয়েছে, কেতু অষ্টমে রয়েছে, ওই যেগুলোকে ওই কি সব পেন্টিং বলে সেগুলো খুব ভালোই করতে পারবে। কিন্তু গানের যে জায়গাটা, এটা আসছে না। রিসেন্টলি আমার স্কুলে একটি স্টুডেন্ট আছে, ও একদম অটিস্টিক, মানে পুরোপুরি autistic। কিন্তু ও সাধারণ গান গায়, এবং ও ফাংশন টাংশনও গান গাইতে চলে যায়। তো ওর বাক্যে আমি বলেছি ওর চার্টটা আমাকে দেখাতে, মানে ওর মাই আমাকে যোগাযোগ করেছে টিভি দেখে, ইউটিউব দেখে। তো এবার সেটা যদি পাওয়া যায় তাহলে ঠিক হবে, কিন্তু এর ক্ষেত্রে গান গাওয়াটা আমরা ডিরেক্টলি এখানে পাচ্ছি না। তো এবার আমরা একটুখানি চর্চা করি, একটু মানে চর্চা, খুবই প্রফেশনাল, মানে ইউটিউব চ্যানেল আছে এরকম গান করে আর কি। চিন্তা করি। তাহলে আমরা এর নবাংশটাকে একটু দেখি। নবাংশে দেখুন, এই যে তোতলা বা এর যে বাক্য সমস্যা রয়েছে সেটা ক্লিয়ার হয়েছে। এই দেখুন, দ্বিতীয় শনি রয়েছে, আর এর লগ্ন থেকে বুধ, যেটা মূল কুণ্ডলিতে বক্রী, সেটা অষ্টমগত হয়েছে। এটা মিলছে। কিন্তু এর যে গানের আহ, এর খ্যাতি হওয়ার একটা জায়গা, সেটাও ঠিক আছে, কিন্তু এর যে গানের জায়গাটা, সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। স্যার এদের এর তৃতীয় জন। বংশগত, এ কি বংশগত গায়ক? সেটা স্যার বলতে পারবো না। আম, ওর ছোটবেলায়, খুব ছোটবেলায় পিতৃবিয়োগ হয়, আর মার কাছে বড় হয়েছে, তো সে মায়ের সঙ্গে খুব একটা সেভাবে কানেকশন নেই আর কি। আর বাবা খুবই অল্প বয়সে মারা যান, মানে বাবাকে দেখেইনি প্রায় বলতে গেলে। যাই হোক। এর ছেলেও কিন্তু খুব ভালো গান করে, তার 3 4 বছর বয়স, 5 বছর সরি, সেও ভীষণ ভালো গান করে। কিন্তু গানের জায়গাটা না, এটা পরিষ্কার হলো না। এটা অনেক সময় হতে পারে যে
পরিবারের কোনো কিছু এফেক্ট রয়েছে বা কোনোভাবে রয়েছে, হয়তো এর আরো বেটার হওয়া উচিত ছিল কিন্তু সেটা করতে পারেনি। এবার যেহেতু পরে সন্তানের ক্ষেত্রেও রয়েছে, সেই জায়গাটা দেখা যেতে পারে। তা সেটা কি সন্তানের সন্তানের থেকে বোঝা যেতে পারে? না, বাবার গানের জায়গাটা সেটা সন্তানের থেকে আপনি বুঝতে পারবেন না। মানে বাচ্চাটাও ভীষণ ভালো ছবি আঁকে এবং ভীষণ ভালো গান করে, এইটা যদিও তার ফ্যামিলি বাবার সাথে ট্র্যাডিশন। তার কোনো যোগাযোগই নেই। একটু কমপ্লিকেটেড আর কি, এটা অ্যাকচুয়ালি আমার এক ভাইজির হাজবেন্ডের শখ আর কি। সেটা হতে পারে, সেটাতে তো সমস্যা নেই, বাবার সাথে যোগাযোগ নাই থাকতে পারে, কিন্তু মানে বাবার ব্লাডটা তো থাকবে, বাবার জিন থাকবে। হুম। ফলে সেই সেই গুণগুলো প্রত্যেকটা, ছবিটা তো এখন অত ছোট তুলতে পারে না, কিন্তু ছবি আঁকা বা গান করা এগুলো খুবই এটা পারে কোনো বাচ্চা। ফ্যামিলি ট্র্যাডিশন বা কোনো ইয়েতে আর কি ইয়ে হয়েছে। এবং যেটা আর কি এই লোকটার এটাই দেখতে পাওয়া যাচ্ছে যে গান টান গাইলেও যে লেভেলটা এ অ্যাচিভ করতে পারতো, সেই জায়গাটা বাধাপ্রাপ্ত হয়েছে তোতলামির জন্য। ঠিক, সেটা হয়েছে। হয়তো এ আরো বেটার জায়গায় যেতে পারতো খুব সহজেই, কিন্তু সেটা যেতে পারেনি। এইটার কম্বিনেশনটাই আসছে, এরকমটা কিন্তু আসছে না যে এই লোকটা খুব মানে ভালো করবে। না, যা প্রতিভা আছে সেই অনুযায়ী মানে রেকগনিশন নেই। সেটার জন্য হয়তো তার নিজেরও কিছু রেসপন্সিবিলিটিস আছে, বাট হতে পারে, নেই, এটা কিন্তু ফ্যাক্ট। গ্রহজনিত ইয়েটাও সেটাই ইন্ডিকেট করছে যে এর প্রতিভা প্রতিভা নয়, এর যতটুকু প্রতিভাটা ক্লিয়ার নয়, চার্টে সেই লেভেলের প্রতিভা ক্লিয়ার হচ্ছে না। কিন্তু তাতেও বলবো যেটা, এর যতটা পাওয়া উচিত ছিল সেটা এই রিকগনিশনটা এই ভদ্রলোক পাননি। স্যার, হুম। এখানে রবি, মঙ্গল, বুধ আর শুক্রের একটু ক্ষেত্র বিনিময় টাইপের একটা যোগাযোগ হয়েছে বলে মনে হচ্ছে না? তা হয়েছে তো। তাহলে এটা কি কোনো রকম বেনিফিট দিতে পারে না? দিয়েছে, কিন্তু ওই লেভেল কি দেবে? মানে শুক্র, বুধ, মঙ্গল, রবি এরা সেই জায়গাটা মনে হয় না আছে এখানে। তবে এখানে একটা একটা বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি লগ্নপতি পঞ্চমে অবস্থিত। লগ্নপতি পঞ্চমে থাকলে সাধারণত জাতক খুব ক্রিয়েটিভ হয়। মানে এছাড়া আলটিমেটলি স্যার কিচ্ছু হয়নি, মানে একটা বড় চাকরি করে এবং বিদেশে থাকে, এবং মানে স্ত্রী পুত্রকে পুরোপুরি ধরুন প্রতারণা করেছে এবং তারা ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। ফলে সেই অর্থে যদি আপনি দেখেন যে মানে লাইফটা খুব ডিস্টার্ব আর কি। এবার কার পঞ্চম দোষ কি বৃত্তান্ত আমি জানি না, সেই জিনিসটা নেই আর কি, মানে কমপ্লিট নয়। যেগুলো যেগুলো পাওয়ার কথা ছিল, যা ট্যালেন্টেড, লেখাপড়াতেও খুবই ভালো, পড়াশোনাও খুবই ভালো, তো কিন্তু মানে হ্যাপিনেস জিনিসটা বা কমপ্লিট ভালো জিনিসটা সেটা নেই। মানে বন্ধু বান্ধব মহলেও সেই জন্য রেপুটেশন খুব খারাপ, কেউ ওর গুণগুলোকে খুব একটা কদরও করে না। স্যার, এখানে তো মানে পঞ্চম হাউসের রেজাল্ট আসছে শুক্রের কাছ থেকে, যদি অ্যাসেন্ডেন্টের ডিগ্রি দেখি, এবং রাহু দিচ্ছে 12th হাউসের রেজাল্ট। তো হাউসের রেজাল্ট কেন দেবে? আহ, রাহু স্যার 12th হাউস বলছি, লগ্নের রেজাল্ট দিচ্ছে রাহু। আর শুক্র আছে পঞ্চম হাউসে। হ্যাঁ, আর এবার এই ক্ষেত্রে ব্রজেশ্বর যেটা বললো, সেটাতে শুক্রের স্ট্রেংথ কিছুটা বেড়েছে, সেই কারণেই ভদ্রলোকের হচ্ছে গিয়ে এই মিউজিক আর্ট এই সমস্ত হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে রবি শনি এগুলো গন্ডগোল হওয়াতে ভদ্রলোকের মানসিকতা একটু নিচু হয়েছে। এবং এখানে আমরা যেটা দেখছি যে চন্দ্রটা খুবই বাজে অবস্থায় আছে। এইটা হচ্ছে সেই কেমদ্রুম যোগ, এখানেও কিছু নেই এখানেও কিছু নেই। এই মানুষগুলো কিন্তু একটু স্বার্থ সচেতন টাইপের হয়, একটু বেশি স্বার্থ সচেতন। মানে প্রচন্ড স্যার, প্রচন্ড।
স্যার নবাংশে চন্দ্রটা সক্ষেত্র হয়েছে। এবং এই নবাংশে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে ওই পাপ মধ্যগত চন্দ্র হয়ে আছে, চন্দ্রটা এখানে ডিস্টার্ব হয়েছে এবং তার কারণে এই লোকটা আর কি ওই স্বামী আহ, পুত্র হয়েছে, বউ বাচ্চা এদের সাথে গন্ডগোল পাকিয়ে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ বলুন। বলছি যে এখানে তৃতীয় পতি চিত্রা নক্ষত্রে গেছে, সেটা কি ছবি আঁকা ক্রিয়েটিভিটি এটা হতে পারে? তৃতীয় পতি তৃতীয় পতি চিত্র নক্ষত্রে, গুড। হ্যাঁ একদম হতে পারে, হুম, পাপের অবশ্যই হতে পারে। মানে, হুম, তো এই সমস্ত মিলেটিলে আর কি ব্যাপারগুলো দাঁড়িয়েছে, দাঁড়ানোর কারণে লোকটা এই সমস্ত করেছে। কিন্তু সত্যি সত্যি যদি আমরা দেখি যে লোকটা হয়তো চাকরি বাকরি অনেকটাই বড় করে, কিন্তু সেই আন্দাজে লোকটার যে রেকগনিশন পাওয়া উচিত বা যতটা সাকসেসফুল হতে পারতো, এই জায়গাটা হয়নি, এই মোটামুটি। আর এবার প্রশ্ন হচ্ছে গিয়ে, এই লোকটা যে তোতলা, এর জন্য আমরা কি কি রেমেডি দিতে পারি? তো এখানে একটাই রেমেডি, চোখ বন্ধ করে, সেটা হচ্ছে বুধের রেমেডি। এখানে আর কোনো সংশয়, কোনো প্রশ্ন কিচ্ছু নেই, একদম চোখ বন্ধ করে এখানে বুধের রেমেডি আমরা করবো। এবং বুধের রেমেডি কেন করব? কারণ হচ্ছে কি, বাক্যের কারক গ্রহ বুধ স্যার বক্রী একটা হয়ে প্রশ্ন। পঞ্চমে রয়েছে, লগ্নপতি বুধ ফ্লুয়েন্সি ক্রিয়েট করবে, কমিউনিকেশন স্কিলটাকে বেটার করবে। একদম একে লগ্নপতি পঞ্চমে রয়েছে, রয়েছে বক্রী হয়ে, কোনো কথাবার্তা কিচ্ছু নেই। আমরা একে এই কমিউনিকেশন স্কিলের জন্য যদি রেমেডি করতে চাই, তাহলে বুধের জন্য রেমেডি। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ তো বলুন। ওদের রেমিডি করব, কিন্তু কি টাইপের রেমিডি এর জন্য বেশি কাজ করবে? মানে জেম স্টোন, ক্রিস্টাল, রুদ্রাক্ষ, মন্ত্র, সেটা কি কোনো মানে স্পেসিফিক কিছু চয়েস? যেহেতু লগ্নপতি, জন্য আমরা অ্যাক্টিভ রেমেডি হিসেবে জেমস্টোন দেবো। এবার সেটাকে আরেকটু বুস্ট করবার জন্য আমরা ইয়েগুলোও করতে পারি, মানে আমরা কি বলে ওটাকে, মন্ত্র বা জপ বা রুদ্রাক্ষ, এগুলো আমরা ইউজ করতে পারি, ওটাকে আরেকটু বেটার, মানে আরেকটু ভালো করবার জন্য করা যেতে পারে। কিন্তু অ্যাক্টিভ রেমেডি হিসেবে আমরা মানে একদম সরাসরি জেমস্টোন চার্জ করবো। এবং ভালো রেজাল্টই পাওয়া যায়। স্যার এই ক্লাসে কি অটিস্টিক পেশেন্ট নিয়ে আমরা ডিসকাশনটা করেছি না বাকি আছে? না না, করিনি আমরা। তবে অটিজমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে ফ্যামিলিতে অটিজমের একটা কানেকশন রয়েছে। আদারওয়াইজ কিন্তু আমরা চট করে অটিজম দেখতে পাই না। পরের দিন যদি মনে করেন একটু, তাহলে আমি একটা বাচ্চার চার্ট দেখে দেখাবো। বাচ্চাটার অ্যাকচুয়ালি বাবা মায়েদের চার্ট দেখাবো, মায়ের চার্ট স্পেশালি। তো সেইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটাতে অটিজমের একটা টেন্ডেন্সি রয়েছে। আর কারণ কোনো প্রশ্ন? স্যার, একটা জিনিস জিজ্ঞেস করবো? হ্যাঁ নিশ্চয়ই। বলছি, কোনো জেনেটিক প্রবলেম যেগুলো, সেটা কি কোনো একটা নির্দিষ্ট কিছু দেখে, না অনেক ঘর থেকেই বোঝা যায় এটা? জেনেটিক প্রবলেম না আইডেন্টিফাই করা খুব মুশকিল, মানে রীতিমতো কঠিন খুঁজে বার করা এই মানুষটার জেনেটিক প্রবলেম রয়েছে। আমার কাছে স্যার একটা চার্ট আছে, মানে ছোটবেলা দিয়ে ওরকম বাক্যের প্রবলেম আর মানে বয়স হিসাবে ঠিকঠাক মস্তিষ্ক ডেভেলপ করি, দেখবেন চারটা। তাহলে এগুলো কালকে হচ্ছে কি একটুখানি দিও, পরের পরের ঠিক ক্লাসে, আছে। তাহলে সেইগুলোকে আমরা একটু ডিসকাস করে নেবো। ঠিক আছে।
তাহলে জেনেটিকটা আমরা বুঝতে পারবো না স্যার দেখে, সব থেকে? চার্ট দেখে জেনেটিক প্রবলেম বোঝা খুব মুশকিল। কখনো কখনো দেখতে পাওয়া যায় ওই নাইন্থ হাউসটা ডিস্টার্ব হলে পরে জেনেটিক সমস্যা আসে, কিন্তু এটা কোনো রকম কোনো এটাকে মানে ধরে চলা যাবে না। শুধু এটা নয়, চার্ট দেখে আমরা বহু কিছুই বুঝতে পারবো না, যেগুলোকে আমরা বাস্তবের সঙ্গে কানেক্ট করতে পারবো। হুম। কালকে আমি একজন জ্যোতিষের সঙ্গে হালকা যোগাযোগ করলাম, অনেক বয়স হয়েছে তার, উত্তরপ্রদেশে থাকেন। তার বয়স মোটামুটি ওই 92 এরকম, দেখতে পারেন না। তো তিনি ইয়ে করতে পারতেন, ওই হাত দেখে বার্থ চার্ট বানিয়ে দিতে পারতেন। এইটা হচ্ছে গিয়ে আহ তার বিশেষ গুণ। অ্যাকিউরেট স্যার। টাইমটাও বলতে পারতেন। এই বিরাট ক্ষমতা হচ্ছে গিয়ে তার ক্ষেত্রে ছিল। তো এইটার জন্য কি স্যার কোনো প্রেডিকশন করতে দৈব পারতেন ক্ষমতার দরকার হয় নাকি না, কোনো রকম বিদ্যা আছে? কিছু মাপজোক করে করতেন। এবার এটা তো আমরা জানতে পারবো না যে উনি দৈব ক্ষমতা প্রয়োগ করতেন না হচ্ছে গিয়ে মাপজোক করে করতেন। তবে উনি বলতে পারতেন, এবং একাধিক লোকের ক্ষেত্রে বলেছেন, এটা প্রমাণিত। এবং যে আমাকে নিয়ে গেছিল সেও হচ্ছে গিয়ে স্বীকার করেছে। স্যার আপনি একটু ওনার চার্টটা আমাদের দেখাবেন পরে কোনো ক্লাসে। কার চার্ট? ওই যে বললেন এক্ষুনি, মানে উনি কিভাবে করতেন এই যে বিশেষ ক্ষমতা। এটা জানতে পারবেন না, আমার চার্ট নেই তো। ও আচ্ছা। তো যাই হোক, তিনি তাহলে তো আমাদের নিজে আজকে এই পর্যন্তই থাক। প্রচুর লোকের প্রচুর ক্ষমতা আছে, বিশেষ বিশেষ ক্ষমতা। এবার সেই ক্ষমতাগুলো কেউ স্ট্রিমলাইন করতে পারে, কেউ স্ট্রিমলাইন করতে পারে না। কেউ ভালো গুরু পায়, কেউ ভালো গুরু পায় না, এবং তার ফলে হচ্ছে কি বিষয়টা ভ্রান্ত মানে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। এবং দিগ্ভ্রান্ত হয়ে যাওয়ার কারণে তারা হচ্ছে গিয়ে প্রপার আইডেন্টিফিকেশন করতে পারে না, তাদের ক্ষমতাটাকে প্রপার ওয়েতে ব্যবহার করতে পারে না। তো এর কারণে অনেক সময় ক্ষমতার পূর্ণ প্রকাশ হয় না।